স্টুডেন্টদের একটা বড় অংশ কিন্তু হচ্ছে ইংলিশে দুর্বল থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু আসলে ইংলিশ টেক্সট বুকটা আসলে যেভাবে পড়ে আসা উচিত সেভাবে কিন্তু পড়ে আসে না। ইংরেজি প্যাসেজগুলো পড়ে বোঝা বা ইংরেজি প্যাসেজগুলো পড়াটা খুবই বেদনাদায়ক। মেইন প্রবলেমটা হচ্ছে অর্থটা বুঝে না আসলে। তো এই বিষয়টা নিয়ে এই বইটা আসলে স্টুডেন্টদেরকে কতটুকু হেল্প করবে? সেই বইয়ের মধ্যে প্রত্যেকটা প্যাসেজকে কিন্তু আমরা ট্রান্সলেশনগুলো ফ্র্যাগমেন্টেড ওয়েতে আমরা করেছি, মানে হচ্ছে ভেঙে ভেঙে একটা স্টুডেন্ট যেন বুঝতে পারে যে কোন ফ্রেজটায় কি অর্থটা আসতেছে, একটা স্ট্রাকচারে কি অর্থ দিচ্ছে। তুমি যখন হচ্ছে অনুবাদটা পড়তেছো, প্যাসেজের অনুবাদ পড়তেছো, প্লাস হচ্ছে তুমি যখন ভোকাবুলারি পড়ে যাচ্ছ এবং তুমি যখন হচ্ছে নিচে এসে গ্রামার কর্নারটা পেয়ে যাচ্ছ, বা কোথাও তোমার একটা সেন্টেন্স স্ট্রাকচারের সমস্যা মনে হচ্ছে যে এটা কিভাবে হলো, এটা কেন এখানে B3 হলো, বা কেন এখানে এটা ক্লোজ মার্কার বা ইফটা কেন আসলো, সেটার ব্যাখ্যা কিন্তু তুমি নিচে পেয়ে যাচ্ছ। স্টুডেন্ট কিন্তু একটা ওয়ার্ড শুধু মুখস্থ করতেছে বা শিখতেছে, ব্যাপারটা এরকম না। সে কিন্তু ওই ওয়ার্ডের আসলে নাউন কি, অ্যাডজেক্টিভ কি, এটাকে অ্যাডভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করা যেতে পারে, এই চেঞ্জটা কিন্তু শিখতেছে। এটা যেমন তার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ সে কাজে লাগাতে পারছে, প্লাস এটা কিন্তু তার অ্যাডমিশন লেভেলে বিশাল একটা উপকার করবে। ইংলিশে A+ পেতে চায়, আমার মনে হয় যে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে A+ পাওয়ার জন্য আমাদের একাডেমিক টেক্সট প্যানাসিয়া যেভাবে তৈরি করা হয়েছে মোর দেন এনাফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি এবং আলিম 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের এইচএসসির ইংরেজি প্রথম পত্র বইয়ের নতুন সংস্করণে কিছু নতুন সংযোজন তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছো। সেখানে আমরা দেখতে পেয়েছি কিছু নতুন লেসন এসেছে এবং রিডিং ফর প্লেজার নামে একটি পার্ট এসেছে। তো এই অংশগুলোকে খেয়াল রেখে তোমাদের এই বইটি যেন তোমরা আরও সহজভাবে এবং খুবই সুন্দরভাবে এই বইটির উপর প্রস্তুতি নিতে পারো, সেই লক্ষ্যকে মাথায় রেখে প্যানাসিয়া পাবলিকেশনস তোমাদের জন্য নিয়ে এসেছে টেক্সট প্যানাসিয়ার একাডেমিক ভার্সন। তো আজকে আমরা এই বইটির বিশেষ দিকগুলো নিয়ে কথা বলবো। তা আমাদের সাথে উপস্থিত আছেন প্যানাসিয়া পাবলিকেশনসের সব থেকে অভিজ্ঞ শিক্ষক, এবং আমরা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে নিই যে এই বইটির আইডিয়া অথবা টেক্সট প্যানাসিয়া নামের যে বইটি আমরা এতদিন ধরে বাজারে দেখছি, এই বইটির আইডিয়া যার মাথা থেকে মূলত প্রথম এসেছে আমাদের জহির স্যার আমাদের সাথে উপস্থিত আছে। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো আমি আলহামদুলিল্লাহ। স্যার কাছে আমরা আজকে প্রথম প্রশ্নটি করবো যে স্যার, আমরা ইতোপূর্বেই দেখে এসেছি যে টেক্সট প্যানাসিয়া কিন্তু সবসময় সবার হাতে হাতে থাকে, বা প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষার আগে আমরা দেখি টেক্সট প্যানাসিয়া একটা ক্রেজ চলে মার্কেটে, সবার হাতে বইটা পাওয়া যায়। কিন্তু এই বছর একদম নতুন করে একাডেমির জন্য আলাদা করে বের করা হলো বইটি। তো এর পিছনে আসলে স্যার মূল কারণটা কি? ধন্যবাদ তাহমিদ। তো একাডেমিক ভার্সন বের করার পেছনে মূল কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি তো দীর্ঘদিন ধরে তুমি জানো যে হচ্ছে অ্যাডমিশনে পড়িয়ে আসছি। তো সেখানে পড়াতে গিয়ে যে অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের একটা বড় অংশ কিন্তু হচ্ছে ইংলিশে দুর্বল থাকে এবং বিশেষ করে যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেয় এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ জগন্নাথ ভার্সিটি সহ যেসব জায়গায় হচ্ছে টেক্সট রিলেটেড কোশ্চেনগুলো থাকে। হ্যাঁ, তুমি জানো যে এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, জগন্নাথের রিটেন আছে, এবং রিটেন কিন্তু টোটালটাই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বেসড হয়ে থাকে। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু আসলে ইংলিশ টেক্সট বুকটা আসলে যেভাবে পড়ে আসা উচিত সেভাবে কিন্তু পড়ে আসে না। হ্যাঁ, এবং সেটা তো দূরে থাক যে অনেকে দেখা যায় যে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছে এবং অনেকে জিপিএ 5 মানে A+ও পেয়ে গেছে ইংলিশে, কিন্তু সে কিন্তু ইংলিশ টেক্সট বুকের ব্যাপারে ভালো ধারণা নাই। তো আমরা আসলে যেটা চাইলাম সেটা হচ্ছে যেন একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন লেভেলে আসে তখন সে 3 থেকে 4 মাস সর্বোচ্চ সময় পায়, এবং অনেকেই কিন্তু এই সময়টা কিন্তু সে পর্যাপ্ত প্রিপারেশনের মানে সময়টা পায় না, বা হচ্ছে নিয়ে উঠতে পারে না, প্রিপারেশনটা নিতে পারে না। তো এই জন্য আমরা চিন্তা করলাম সেটা হচ্ছে আমরা যেহেতু বইটাও চেঞ্জ হয়েছে, প্রায় 22টা লেসন নতুন যুক্ত হয়েছে, এবং বইয়ের মধ্যে তুমি যেটা অলরেডি বলেছো যে একটা নতুন একটা পার্ট রিডিং ফর প্লেজারটা যুক্ত হয়েছে। তো যেহেতু একটা আমূল পরিবর্তন আসছে বইটায়, এই নতুন বইয়ে আরও বেশি সমস্যায় পড়বে স্টুডেন্টরা। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটা একাডেমিক ভার্সন বের করি, যেটা শুধুমাত্র এইচএসসি স্টুডেন্টদেরকে টার্গেট করে। এইচএসসি স্টুডেন্ট যারা আছে, আলিমের স্টুডেন্ট যারা আছে, তারা যেন হচ্ছে আসলে তাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে থেকেই ইংলিশ ফার্স্ট পেপার বইটা আসলে কীভাবে পড়া উচিত সেভাবে যেন পড়ে আসে, এবং অ্যাডমিশন লেভেলে এসে তারা যে সমস্যাগুলো ফেস করে সেই সমস্যাগুলো যেন আসলে কমে যায়, হ্রাস পায়। এটাই হচ্ছে কিন্তু আমাদের এই একাডেমিক ভার্সনটা বের করার মূল উদ্দেশ্য। অর্থাৎ আমরা চেয়েছি যে একটা স্টুডেন্ট যেই স্ট্রাগলটা করে ইংলিশ নিয়ে, সেই স্ট্রাগলটায় আমরা তার সহোদর হতে চেয়েছি, এবং অ্যাডমিশনে এসে যেই ডিফিকাল্টিস ফেস করে
সেই ডিফিকাল্টিসটার লেভেলটা যেন অনেকটা কমে যায়, কমে আসে। ঠিক আছে? আমরা আসলে সেটাকে চিন্তা করেই হচ্ছে একাডেমিক ভার্সনটা নিয়ে এসেছি। তো স্যারের কথার মাধ্যমে মোটা দাগে এই বিষয়গুলো কিন্তু আমরা বলতে পারি যে এই বইটি বের করার মূল কারণ হচ্ছে যেন স্টুডেন্টরা যেন এইচএসসি পরীক্ষায় বা আলিম পরীক্ষায় যে প্রস্তুতিটা নেওয়া দরকার ছিল এই বইটার জন্য, সেই প্রস্তুতিটা যেন সহজভাবে নিতে পারে। তার পাশাপাশি এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনে তারা যে বিশাল একটা মহাসমুদ্রের মধ্যে পড়ার একটা প্রবণতা থাকে তাদের মাঝে আগে না পড়ার কারণে, সেই বিষয়টা যেন কমে আসে। এই দুটো কারণকে মাথায় রেখে কিন্তু আমাদের এই বইটির তৈরি করার মূল কারণ। তো তার পরবর্তী প্রশ্নে আমরা স্যারের কাছে চলে যাব। তো স্যার, সাধারণত আমরা যেটা দেখে থাকি যে আমাদের জেনারেল লাইন থেকে স্টুডেন্টরা বা এইচএসসি লাইন থেকে যে পড়াশোনাটা করে থাকে বা স্টুডেন্টরা, শিক্ষার্থীদের মাঝখানে এই যে ইংরেজি প্যাসেজগুলো পড়ে বোঝা বা ইংরেজি প্যাসেজগুলো পড়াটা খুবই বেদনাদায়ক, বা আমরা দেখে এসেছি স্টুডেন্টরা খুবই বিরক্ত হয় এই বিষয়টায়, যে আসলে অনেকে মানে এটার মেইন প্রবলেমটা হচ্ছে অর্থটা বুঝে না আসলে। এই জায়গাটায় আমরা যেটা দেখেছি এতদিন ধরে। তো এই বিষয়টা নিয়ে এই বইটা আসলে স্টুডেন্টদেরকে কতটুকু হেল্প করবে? আচ্ছা, তো তুমি যেটা বললা সেটা হচ্ছে আসলে সত্যি যে স্টুডেন্টদের একটা বড় অংশ কিন্তু প্যাসেজ পড়েও না, হ্যাঁ, ঠিক আছে? ওরা জাস্ট মডেল টেস্টগুলো সলভ করে, হ্যাঁ? কিন্তু একটা বইয়ে এতগুলো প্যাসেজ দিল, এতগুলো গল্প দিল, ঠিক আছে? আসলে শুধু শুধুই কি দিল? না, এই যে এই থিমটা আসলে আমরা চেষ্টা করেছি আমাদের বইয়ের মধ্যে ওদের স্টুডেন্টদেরকে আসলে মেসেজটা পৌঁছানোর জন্য যে আসলে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই না পড়ার কারণেই কিন্তু আসলে দেখা যায় যে ওদের ল্যাকিংসটা থেকে যায়, বেসিকটা কিন্তু ওরা স্ট্রং করে আসতে পারে না। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে প্রত্যেকটা প্যাসেজকে কিন্তু আমরা ট্রান্সলেশনগুলো ফ্র্যাগমেন্টেড ওয়েতে আমরা করেছি, মানে হচ্ছে ভেঙে ভেঙে, অর্থাৎ একটা স্টুডেন্ট যেন বুঝতে পারে যে কোন ফ্রেজটায় কী অর্থটা আসতেছে, একটা স্ট্রাকচারে কী অর্থ দিচ্ছে, এবং সে যখন এই ট্রান্সলেশনটাকে ধরতে পারবে তখন কিন্তু সে নিজেও হচ্ছে এইভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবে। এবং এটা কিন্তু তার শুধুমাত্র ওই যে প্যাসেজটা সে বুঝতে পারলো ব্যাপারটা এরকম না, সে কিন্তু প্যাসেজটা বোঝার মাধ্যমে সে কিন্তু আসলে ওই লেভেলে ওই রকম ইংরেজি বাক্য কীভাবে তৈরি করা যেতে পারে ওটা কিন্তু সে ইমিটেট করা শিখে ফেললো, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজেরই হচ্ছে আমরা আসলে ফ্র্যাগমেন্টেড, মানে ভেঙে ভেঙে ট্রান্সলেশনগুলো দিয়েছি যাতে স্টুডেন্টরা খুব সহজে এগুলো পড়ে বুঝতে পারে, এবং সেইটার প্যাসেজ থেকে সম্ভাব্য কী ধরনের কোশ্চেন হতে পারে, এইচএসসি লেভেলে কী ধরনের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনের সমাহার কিন্তু আমরা প্রত্যেকটা প্যাসেজের নিচেই কিন্তু আমরা রেখেছি, যাতে করে একটা স্টুডেন্ট যখন ওই প্যাসেজটা পড়বে সে বুঝে পড়লো সে, এবং হচ্ছে পরবর্তীতে প্যাসেজের নিচে কিন্তু সে হচ্ছে সম্ভাব্য কোশ্চেনগুলো কিন্তু সে সলভ করে ফেললো, ঠিক আছে? এবং সেই সলভ করতে গেলে কিন্তু আমরা এমনভাবে হচ্ছে আসলে প্যাসেজটাকে রেখেছি বাংলা অনুবাদ সহ, একটা স্টুডেন্ট যখন বুঝে পড়বে তখন কিন্তু সে আসলে নিচে যে কোশ্চেন্সগুলো আছে এমসিকিউ কোশ্চেন্স, ওইখানে কিন্তু সে প্রায় মোর দ্যান 80% কোশ্চেন কিন্তু নিজেই সলভ করতে পারবে, তার উত্তর কিন্তু দেখতে হবে না। স্যার, প্যাসেজের পাশাপাশি কিন্তু প্যাসেজের সংক্রান্ত যে ভোকাবুলারিগুলো আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্টুডেন্টদের মাঝখানে আমরা খুব বড় রকমের একটা ভয় দেখি, তারা খুব ভয় পায় ভোকাবুলারি বিষয়টা নিয়ে। এবং বাজারে প্রচলিত যে বইগুলো আছে ভোকাবুলারির উপর, দেখা যায় যে পুরো সবগুলো প্যাসেজের ভোকাবুলারি একসাথে সিরিয়ালে দেয়া। তো এরকম গতানুগতিক ডিকশনারি স্টাইলের ভোকাবুলারি কিন্তু আমরা সবাই দেখে আসছি এবং স্টুডেন্টরাও দেখতেছে, এবং এই কারণে একটা ভয় তৈরি হয়, মানে ভোকাবুলারি পড়ার উপর একটা বিতৃষ্ণা তৈরি হয়, মনে রাখতে পারে না, এই ভয়টা তৈরি হয়। তো এই বইতে ভোকাবুলারির বিষয়টা কি এক্সট্রাভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়েছে কিনা? আচ্ছা দেখো তাহমিদ, স্টুডেন্টদের আসলে ভোকাবুলারি নিয়ে একটা সমস্যা থাকে, এটা সত্যি, হ্যাঁ। এখন এই সমস্যা আসলে সমাধানও কিন্তু আসলে খুব যে তাড়াতাড়ি হবে বাট এরকম না, এখন সমস্যার সমাধানটা হয় না কেন? কারণ স্টুডেন্ট, তুমি যেটা বললা ডিকশনারি ওয়াইজ হচ্ছে ভোকাবুলারি শিখে, তো আমরা এইখানে আসলে যেটা ইফেক্টিভ ওয়েতে রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রতিটা প্যাসেজের শেষে আমরা ভোকাবুলারির সাথে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং রেখেছি, ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আছে। কারণ তুমি একটা কনটেক্সট যদি না বুঝো যে এই ভোকাবুলারিটা কোন কনটেক্সটে ইউজ হতে পারে আর কি কী কনটেক্সটে, তাহলে কিন্তু স্টুডেন্ট ওটা লাস্ট করে না, তার মাথায় মনে রাখতে পারে না। তো এই জন্য আমরা সেন্টেন্স মেকিং রেখেছি, এবং তার পাশাপাশি আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে যে ভোকাবুলারির সাথে বাংলা প্রতিশব্দ তো আমরা রেখেছি, প্লাস হচ্ছে যেন হচ্ছে একটা স্টুডেন্ট ইংলিশ থেকে ইংলিশটা ধরতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা কিন্তু ওই ভোকাবুলারির হচ্ছে মোস্ট কমন যে সিনোনিমসগুলো আছে, অ্যান্টোনিমসগুলো আছে, সেগুলো আমরা রেখেছি। কিন্তু এইখানে আসলে স্টুডেন্টদের ভয় পাওয়ার কারণ নাই, মানে আমরা যে খুব বেশি রেখেছি, লোড দিয়ে রেখেছি, ঠিক আছে? একটা ওয়ার্ডের 10টা 12টা 14টা আননেসেসারিলি আমরা বেশি দিয়ে রেখেছি, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? একটা স্টুডেন্টের যতটুকু দরকার তার হচ্ছে তার ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু দরকার যে ওয়ার্ডগুলো আসলে গুরুত্বপূর্ণ সিনোনিমাস ওয়ার্ডস, অ্যান্টোনিমাস ওয়ার্ডস, আমরা কিন্তু ওগুলো রেখেছি।
তো এই জন্য স্টুডেন্টদের হবে কি আসলে ভোকাবুলারিটা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে অন্যান্য বই থেকে ভোকাবুলারি শিখতে যতটা সে চ্যালেঞ্জ ফেস করবে এখানে কিন্তু একটু সহজে পারবে, ঠিক আছে? কারণ সে কিন্তু অলরেডি উপরে প্যাসেজটা বাংলা অনুবাদ সহ পড়ে আসছে, ভেঙে ভেঙে অনুবাদের সময় কিন্তু সে একটা আইডিয়া পেয়ে গেছে যে এই শব্দের অর্থ এরকম হতে পারে। দেন সে নিচে এসে সেই ওয়ার্ডটা সে মিলিয়ে দেখলো যে এইটার অর্থ হচ্ছে এইটা, এবং পাশাপাশি সে দেখলো আরও 2-3টা সিনোনিমস পাশে দেয়া আছে, এবং সে যখন আবার হচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো নিয়ে যখন হচ্ছে সেন্টেন্স মেকিং সে করবে, তখন কিন্তু হচ্ছে আসলে এই ওয়ার্ডটা তার মাথায় গেঁথে যাবে। এবং ওই যে ট্র্যাডিশনালি যে একটা শেখার যে মুখস্থ করার যে একটা বিষয়, আমার মনে হয় যে ওইটা থেকে সে বের হয়ে আসতে পারবে, এবং রিয়েলি হচ্ছে ভোকাবুলারি যেটাকে বলা হয় অ্যাকুইজিশন করা, ঠিক আছে? ওই অ্যাকুইজিশনটা কিন্তু সে করতে পারবে আশা করি আমরা। তো এই বইটি কিন্তু তোমাদের যেমন তোমরা যে ভোকাবুলারি নিয়ে যে প্রবলেমগুলো ফেস করো ভোকাবুলারি মনে রাখার জন্য, বা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করে না যে তোমরা খুব প্রবলেমটা ফেস করো, এই বিষয়টা নিয়ে যেমন কাজ করেছে, তার পাশাপাশি তোমাদের সব থেকে বড় ভয়ের যে কারণটা যে তোমরা অর্থ বুঝো না বা অর্থ না বুঝে পড়তে যে প্যাসেজটা আর পড়ো না, এই বিষয়টা নিয়ে কিন্তু একই সাথে কাজ করেছে। মানে তোমরা এই দুইটাকে একসাথে মিলিয়ে পড়লে কিন্তু দুইটাই মনে রাখতে পারছো। বইতে প্যাসেজগুলো আলাদা আলাদা করে মিনিং করে দেওয়া আছে, এবং তার নিচেই ওই প্যাসেজটার ইম্পর্টেন্ট যে ওয়ার্ড মিনিংগুলো সেগুলো আবার উল্লেখ করে এবং সেগুলো দিয়ে কনটেক্সচুয়াল সেন্টেন্স মেকিং কিন্তু দেয়া আছে। তো একই সাথে কিন্তু দুইটাই হয়ে যাচ্ছে এই বইটা পড়লে। তো স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটা থাকবে স্যার, সাধারণত আমরা ইংরেজি পড়ানোর ক্ষেত্রে বা ইংরেজি পড়ার ক্ষেত্রে একটা কথা খুবই কমনভাবে শুনি যে তোমার বেসিক দুর্বল বা আমার বেসিক নাই। এই কথাটা স্টুডেন্টদের থেকে আমরা অনেক শুনি বা টিচাররা বলে থাকে। আসলে এই যে বেসিকের যে ব্যাপারটা ইংরেজির, এই বিষয়টা নিয়ে বইটাতে কোনো আলাদা কোনো কিছু সংযোজন বা বিয়োজন হয়েছে কিনা? আচ্ছা, তুমি মোস্ট কমন একটা টপিক বলেছো যে ইংলিশ টিচিংয়ের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুবই কমন। স্টুডেন্ট হচ্ছে বলতেছে টিচারের কাছে, স্যার আমার বেসিক খুব উইক, ইভেন টিচারও বলতেছে তোমার বেসিক খুব উইক, ঠিক আছে? এখন আসলে এই বেসিক ইমপ্রুভমেন্ট নিয়ে যে বিষয়টা, হ্যাঁ, তোমার কোশ্চেন ছিল যে আমাদের এই বইটাতে বেসিকের ব্যাপারে স্টুডেন্টদের কোনো বিষয় আছে কি না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে বেসিক আসলে জিনিসটা কি। বেসিক মানে হচ্ছে তুমি যা পড়তেছো তা তুমি বুঝতেছো কিনা, কিসের জন্য পড়তেছো, এটা ধরা হচ্ছে বেসিক। তো আমরা কিন্তু এই থিমটাকে মাথায় রেখেই বইটাকে সাজিয়েছি, এবং এই জন্য কিন্তু যারা শিক্ষার্থী আছো, তোমরা এইচএসসি শিক্ষার্থী যারা আছো, তোমরা যারা বইটা সংগ্রহ করেছো, তারা দেখবে যে বইটাতে কিন্তু একটা পার্ট দেয়া আছে প্রতিটা প্যাসেজের নিচে, সেটা হচ্ছে গ্রামার কর্নার। তো আমরা কিন্তু ওই জায়গাটায় আসলে একটা প্যাসেজের যে হচ্ছে মূল পয়েন্ট যেখানে আছে, যেখানে আসলে যেই গ্রামার পয়েন্টগুলো তোমার জানা দরকার, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি যে হয়তো তুমি জানো না, আমরা কিন্তু ওই গ্রামার পয়েন্টগুলো হচ্ছে বিস্তারিত ওইখানে আলোচনা করেছি যে এই স্ট্রাকচারটা দিয়ে আসলে কীভাবে সেন্টেন্স লেখা হয়, এই স্ট্রাকচারটা দিয়ে কী বোঝানো হচ্ছে। তো এটা কিন্তু আসলে তুমি যখন হচ্ছে অনুবাদটা পড়তেছো, প্যাসেজের অনুবাদ পড়তেছো, প্লাস হচ্ছে তুমি যখন ভোকাবুলারি পড়ে যাচ্ছ, এবং তুমি যখন হচ্ছে নিচে এসে গ্রামার কর্নারটা পেয়ে যাচ্ছ, বা কোথাও তোমারও একটা সেন্টেন্স স্ট্রাকচারের সমস্যা মনে হচ্ছে যে এটা কীভাবে হলো, এটা কেন এখানে B3 হলো, বা কেন এখানে এটা একটা ক্লোজ মার্কার বা ইফটা কেন আসলো, সেটার ব্যাখ্যা কিন্তু তুমি নিচে পেয়ে যাচ্ছ। তো এই গ্রামার কর্নারটা যখন তুমি হচ্ছে পড়বে, এটা কিন্তু খুব সহজভাবে আমরা করেছি, যাতে একটা স্টুডেন্ট হচ্ছে খুব অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ লেভেলের একটা স্টুডেন্ট যে খুব উইক, সেও কিন্তু এটা পড়ে বুঝতে পারবে। এবং সে যখন এই গ্রামার কর্নারটা পড়বে, গ্রামার কর্নারের পাশাপাশি কিন্তু আমরা টেক্সটের কিছু কিছু জায়গায়, প্যাসেজের কিছু কিছু জায়গায় ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ইউজ করা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করা হয়েছে, সেটা কিন্তু আমরা আলাদা সেগমেন্টে রেখেছি। স্টুডেন্ট কিন্তু বুঝে যাবে যে হ্যাঁ, এটা তাহলে একটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটা তাহলে এই গ্রামার, ঠিক আছে? তো এইভাবে যদি পড়ে একটা স্টুডেন্ট, তাহলে আমার মনে হয় যে বেসিকের যে হচ্ছে একটা ধোঁয়াশা থাকে যে বেসিক আসলে কি, তো এইটা আমার মনে হয় যে স্টুডেন্টের সমস্যা হবে না, এবং স্টুডেন্টের বেসিক্স আসলে যে মানে যেই অবস্থায় থাকুক না কেন তার ইমপ্রুভ হবে, ঠিক আছে? এর পাশাপাশি ভোকাবুলারির যে বিষয়টা, ঠিক আছে, আমরা কিন্তু এখানে আরেকটা সেগমেন্ট রেখেছি ওদের প্যাসেজের শেষে, সেটা হচ্ছে ডিরাইভেশন, মানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো স্টুডেন্ট কিন্তু একটা ওয়ার্ড শুধু মুখস্থ করতেছে বা শিখতেছে, ব্যাপারটা এরকম না, সে কিন্তু ওই ওয়ার্ডের আসলে নাউন কি, অ্যাডজেক্টিভ কি, এটাকে অ্যাডভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করা যেতে পারে, এই চেঞ্জটা কিন্তু শিখতেছে। এটা যেমন তার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সে কাজে লাগাতে পারছে, প্লাস এটা কিন্তু তার অ্যাডমিশন লেভেলে বিশাল একটা উপকার করবে, ঠিক আছে? কারণ অ্যাডমিশন লেভেলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য অনেক ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেন থেকে থাকে,
ঠিক আছে, এবং এটা কিন্তু একটা বেসিকের অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, একটা স্টুডেন্ট যদি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা ধরে ফেলতে পারে তাহলে বলা যায় তার মানে বেসিক যে ইংলিশের নলেজ তার 50% তার হয়ে গেছে। তো স্যার যেটা বললেন সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু এটা বলতেই পারি যে যে কোনো স্টুডেন্ট যদি কেউ এই বইটা ভালো মতো পড়ে তার কিন্তু বেসিকের প্রবলেম থাকার সম্ভাবনা খুবই কম। যেহেতু আমাদের আমরা একটা ব্যাপার এখানে বলে রাখি আলাদা করে যে এইচএসসিতে এই বিষয়টা দেখা যায়, এইচএসসি গ্রামারের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোতেও কিন্তু টেক্সট বুক থেকে অনেক অংশ নেওয়া হয়, ন্যারেশনের ভিতরে নেওয়া হয়, আবার পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নেওয়া হয়, আবার মাঝে মাঝে আপনার প্রিপোজিশনও নেওয়া হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই প্যাসেজগুলোর নিচে আলাদা করে গ্রামার ফোকাসে দেওয়া আছে। তো এই পার্টগুলো পড়লে কিন্তু আমার বলাই যায় যে আমাদের স্টুডেন্টদের আর কোনো রকম বেসিকের সমস্যাটা থাকছে না। তো তারপরে স্যারের কাছে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে স্যার সাধারণত আমরা বেসিকের কথা বলি বা ভোকাবুলারির কথা বলি বা যেটাই বলি, কিন্তু একজন স্টুডেন্টের বই কিনা বা বই পড়ার পিছনে লক্ষ্য থাকেই একটা যে 100 মার্কের ভিতরে সে প্লাস পাবে কিনা। তা আসলে এই যে এ প্লাস পাওয়ার যে নিশ্চয়তা, এই বইটা আসলে একজন স্টুডেন্টকে কতটুকু নিশ্চিত করবে যে সে এ প্লাস পাবে এটা পড়লে? আচ্ছা, তাহলে তুমি যেটা বলছো সেটা হচ্ছে একটা মানে স্টুডেন্টদের পপুলার এইম যেটা, ঠিক আছে। তো যেটা আসলে সব স্টুডেন্ট যেটা চায় সেটা হচ্ছে যে একটা সাবজেক্টে সে প্লাস পেতে চায়। তো এটা তো অবশ্যই একাডেমিকের জন্য যেহেতু করা হয়েছে তাও মানে ফুললি হচ্ছে এটা কভার করবে। কিন্তু এখানে একাডেমিকে একটা স্টুডেন্ট ইংলিশ ফার্স্ট পেপারে যে ধরনের কোশ্চেন আসে, 100 মার্কের যে কোশ্চেন বর্তমান 2026 সিলেবাস অনুযায়ী যে মানবন্টন, সেই মানবন্টন অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় সাজিয়েছি। প্রত্যেকটা পেজের নিচে হচ্ছে আমাদের সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন্স দেয়া আছে, তারপর হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন যেটাতে হচ্ছে 2 মার্ক করে, একটা কোশ্চেনে 2 মার্ক করে। আগে কিন্তু 3 মার্ক করে ছিল, এখন কিন্তু এটা 2 মার্ক করে করেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানেও খেয়াল রেখেছি আনসারগুলো, স্যাম্পল আনসারগুলো আমরা এমনভাবে দিয়েছি যাতে ওটা 2 মার্কের জন্য উপযোগী হয়, খুব বেশি বড়ও না আবার 1 মার্কের মতো যেন না হয়ে যায়, ওইভাবে কিন্তু আমরা রেখেছি। এবং হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আরও যা যা আছে, যেমন তুমি যদি বলো সামারি রাইটিং, তারপর অ্যাপ্রিশিয়েটিং পোয়েম, দ্যাট মিনস যেটা হচ্ছে থিম রাইটিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, এবং হচ্ছে অন্যান্য, তারপর ফ্লো চার্ট, গ্রাফস। ঠিক আছে, এক কথায় আমাদের এইচএসসি সিলেবাসে ইংলিশ ফার্স্ট পেপারে আসলে যা যা আছে তার সম্পূর্ণই কিন্তু এখানে আসলে যথেষ্ট পরিমাণে দেয়া আছে। যথেষ্ট পরিমাণ শব্দটা আমি এই কারণে বললাম যে এইখানে আমরা আসলে চেষ্টা করেছি অযথা বইকে ভারী না করার জন্য। ঠিক আছে, তুমি কিন্তু খেয়াল করছো হয়তো বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন প্রচলিত বইগুলো পড়েছি, দেখা গেছে যে প্যারাগ্রাফের লিস্টের মধ্যে হয়তো 150 প্যারাগ্রাফ, 200 প্যারাগ্রাফ। ঠিক আছে, তো আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে অযথা এমন কিছু না রাখার জন্য যেটা আসলে স্টুডেন্টদের লাগবে না বললেই চলে। আমরা শুধুমাত্র ওই ব্যাপারগুলো রাখার চেষ্টা করেছি যেগুলো স্টুডেন্টের দরকার, স্টুডেন্টদের পড়লে সেটা আসলে তার বেসিক্স ইমপ্রুভের পাশাপাশি তার রেজাল্টও হচ্ছে ভালো হবে, এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, একই সাথে অ্যাডমিশনও সে এগিয়ে থাকবে। ঠিক আছে, তো ওই দিক বিবেচনা করলে আসলে যাদের এইম হচ্ছে আমি জিপিএ 5 পেতে, এ প্লাস পেতে চাই, ইংলিশে এ প্লাস পেতে চাই, আমার মনে হয় যে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে মানে ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়ার জন্য আমাদের একাডেমিক টেক্সট প্যানাসিয়া যেভাবে তৈরি করা হয়েছে মোর দ্যান এনাফ। এবং একটু মজা করে যদি বলতে চাই সেটা হচ্ছে শুধু ইংলিশ ফার্স্ট পেপারে না, বেসিক ইমপ্রুভ হওয়ার কারণে কিন্তু সেই ইংলিশ সেকেন্ড পেপারও ইনশাআল্লাহ এগিয়ে থাকবে। ঠিক আছে।